রাস্তা আজকে মোটামুটি ভালোই ফাঁকা মনে হইতেছে, কিন্তু ঝামেলাটা হচ্ছে আজকে প্রচণ্ড পরিমাণের রোদ। রাস্তাঘাট এদিকে যতটা ফাঁকা, সেম অবস্থাটা যদি ঘাটেও থাকে তাহলে আলহামদুলিল্লাহ। ঘাট বলতে পদ্মা সেতুতে আর কি, মানে ঘাট পার হইতে হইতে খালি ঘাটের কথাই মনে ওঠে। সেতুতে এত ভিড় পড়ে নাই, এবার টোল প্লাজায় ভিড় হয় নাই, কম। দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি, স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপনার বাসা থেকে যখন সব লোকজন চলে যাবে, আপনার কাছে প্রথম 2 দিন খুব মজা লাগবে। মানে প্রথম 2 দিন আপনি বাসায় এসে যেখানে সেখানে ঘুমাইতে পারবেন, বিছানার ভিতরে পুরো হাত পা ছড়াই দিয়ে ঘুমায় থাকবেন, যা মন চায় তাই করবেন। কিন্তু 2 দিন যাওয়ার পরে দেখবেন আপনার ভিতরে শূন্যতা অনুভব হইতেছে। মানে আপনার বাসায় কেউ নাই, একটা মনের মধ্যে একটা হাহাকার লাগতে থাকবে। তাই আমার মতো যারা ফ্যামিলি ম্যান আছে না, যারা মনে করেন যে বউ বাড়িতে গেলে অনেক চিল করবেন, অনেক ঘোরাঘুরি করবেন, অনেক মজা হবে, আসলে বিষয়টা কিন্তু ওরকম না। আপনাদের প্রথম 2 দিনই অনেক মজা থাকবে, অনেক চিল থাকবে। এরপরে দেখবেন যে দুনিয়াদারি সব গায়েব। বাসায় আসার পরে মানে পুরো ঘর খালি, বাসার মধ্যে আগের সেই ফিলটা আপনি পাবেন না। তার মধ্যে সব কাজকর্ম আপনাকেই করতে হবে, বিছানাও আপনাকে গুছাইতে হবে, খাবারও আপনাকে রেডি করতে হবে, আপনাকেই খাবার খাইতে হবে। তাই আমার মনে হয় যে বউ বাড়ি গেলে যারা খুব খুশি থাকেন, তাদের খুশির এই স্থায়িত্বটা বেশি দিন থাকে না। আর আজকের ভিডিওটা বউ বাড়ি যাওয়া নিয়ে না, আজকের ভিডিওটা হচ্ছে ঈদ করা নিয়ে। সবাই বাড়িতে চলে আসছিল ঈদ করার জন্য, আর আমিও ঈদ করার জন্য সবার সাথে বাড়িতে চলে আসছি, আর আমিও সবার সাথে ঈদ করার জন্য বাড়িতে চলে আসছি। তাহলে চলেন আজকে ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম, হোয়াটস গোয়িং অন এভরিওয়ান, দিস ইজ জাহিদ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর সব থেকে মজার বিষয়টা হচ্ছে ভিডিওর শুরুতেই আমার গোপ্রোর ক্যামেরাতে সাউন্ড আসে নাই। আর আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে দেখেন আমাদের ডান পাশে ঢাকায় ঢোকার রাস্তাটা কি পরিমাণ জ্যাম। মানে ঢাকা শহরের এই মেয়র হানিফ ফ্লাইওভারটা দিয়ে 23টা জেলার গাড়ি ঢুকে আর বের হয়। ঢাকা থেকে বের হওয়ার সময় তো যে যে রুটের গাড়ি সেই রুট দিয়ে বের হয়, কিন্তু ঢাকায় যখন ঢুকে সবগুলো রুটের গাড়ি একটা পয়েন্ট দিয়ে ঢাকায় ঢুকে, যে কারণে এই লম্বা সিরিয়াল আমাদের পোহাতে হয়। আপনি যদি রাত 2টার সময়ও ঢাকায় ঢুকেন তখনও দেখবেন এই চিত্র, সকাল 7টায়ও এই চিত্র, দুপুর 3টায়ও এই চিত্র। মানে 23টা রুটের গাড়ি যখন একটা রুট দিয়ে ঢাকায় ঢুকবে, এরকম চিত্র হওয়াটাই স্বাভাবিক। রাস্তা আজকে মোটামুটি ভালোই ফাঁকা মনে হইতেছে, কিন্তু ঝামেলাটা হচ্ছে আজকে প্রচণ্ড পরিমাণের রোদ। রোদ বলতে আমার মনে হয় রমজান মাসের সব থেকে বেশি তাপদাহ মনে হয় আজকে হইতেছে। আমি জানি না আজকে টেম্পারেচার কত, কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে সূর্যের হিটটা বেশি। নাজাতের দিন চলতেছে, মানে রমজান মাসের লাস্টের সময়টা পার হইতেছে, এই কারণে হয়তোবা সূর্য মামাও তার পুরো শক্তি দিয়ে উকি দেওয়ার ট্রাই করতেছে। আজকে আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোথাও জ্যাম পাই নাই। এখন এই রৌদ্রটারে মাথার উপরে নিয়ে আরামে আরামে গন্তব্যে পৌঁছাইতে পারলেই হয়। রাস্তাঘাট এদিকে যে পরিমাণ ফাঁকা, ওই পরিমাণ ফাঁকা যদি পদ্মা সেতুর টোল প্লাজায় থাকে তাহলে তো কথাই নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া, এতটা ফাঁকা থাকবে রাস্তাঘাট ওরকম প্রস্তুতি নিয়ে কিন্তু বের হই নাই, যে কারণে পদ্মা সেতুতে কিছুটা জ্যাম হলেও সেটা মেনে নিতে পারবো। কিন্তু যদি এরকম জ্যাম হয় যে 2 ঘন্টা আমার সেতুর আগে আটকে থাকতে হইলো, তাহলে সেটা মেনে নিতে আমার জন্য কষ্টকর হবে। আর রাস্তায় গাড়ি ঘোড়া খুব একটা বেশি মনে হচ্ছে না, সম্ভবত মানুষজন এখনও ঢাকা থেকে বের হয় নাই, আর নয়তো অনেকেই লাস্ট 2 দিনে বের হয়ে গেছে। এই রাস্তাটা মোটামুটি সব কিছু ঠিক থাকলেও আমার কাছে যেটা মনে হয় ঠিক নেই হচ্ছে টোল প্লাজাগুলো এতটাই চিকন করে ফেলছে, যে কারণে মানে একটা গাড়ি যখন টোল দেয় আশেপাশে তেমন কোনো জায়গায় নাই। কিছুদিন আগে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটছিল, আমার মনে হয় টোল প্লাজা যদি একটু চওড়া হইতো তাহলে আর এরকমটা হইতো না। বাংলাদেশের যতগুলো হাইওয়ে আছে সব থেকে এক্সপেন্সিভ হাইওয়ে হচ্ছে এইটাই, কারণ এই রাস্তায় যেতে হলে আপনাকে জায়গায় জায়গায় টোল দিতে হবে। যেমন এইখানে একটা ব্রিজের টোল নিচ্ছে মাত্র 20 টাকা। ওটা চিন্তা করে দেখেন, এত বড় মেয়র হানিফ ফ্লাইওভারের টোল তো মোটরসাইকেলে 10 টাকা, আর এখানে ব্রিজের টোল হচ্ছে 20 টাকা। এরপরে আবার এক্সপ্রেসওয়ের টোল আছে, তারপরে আবার পদ্মা সেতুর টোল আছে। মানে
আমি যদিও এই রাস্তা দিয়ে আমার বরিশাল যাওয়া হয় না, আমি শুনছি বরিশাল যেতে গেলে নাকি 7 থেকে 8 জায়গায় টোল দিতে হয়। মানে বরিশাল বলতে বরিশাল হয়ে কুয়াকাটা যেতে গেলে 7 থেকে 8 জায়গায় টোল দিতে হয়। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে। এই তো সময় ফিরে আসা স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসা স্বপ্ন যাবে বাড়ি আমার। মাওয়া রেল স্টেশনের কাছে ট্রেন, মানে এটা কি আসতেছে মধুমতি এক্সপ্রেস, মানে এটা খুলনা থেকে আসছে। স্টেশনের কাছাকাছি আসার কারণে এটা আস্তে আস্তে চলতেছে। পদ্মা সেতু টোল প্লাজা, দেখছেন টোল প্লাজাগুলো একদমই চিকুন, 1 2 3 4 5 6টা। কেন ভাই 6টা লেন না বানায় তোরা এখানে 4টা লেন বানা? 4টা লেন বানায়, 2টা বাসের জন্য, একটা ট্রাকের জন্য, একটা প্রাইভেট গাড়ির জন্য ফিক্সড করে দেয়, আর মোটরসাইকেলেরটা তো সাইড দিয়ে আসেই, তাহলে লেনগুলো তো একটু চওড়া হয়। টোল প্লাজায় আপনার গাড়ির সীমা সীমিত রাখুন, ভারতের ডাটা কাছে রাখুন। সেতুর ওপর আপনার গাড়ির সীমা 80 কিলোমিটার। এবার সেতুতে এত ভিড় পড়ে নাই, এবার টোল প্লাজায় ভিড় হয় নাই, কম। আপনার যাত্রা শুভ হোক। ঈদ মোবারক। যাক আলহামদুলিল্লাহ, যে ভয়টা পাইতেছিলাম সেটা আর হয় নাই। যিনি টোল নিচ্ছেন ওনারা জিজ্ঞাসা করলাম যে এবার ভিড় হয়েছে কি না, উনি বললো যে তুলনামূলকভাবে কম হয়েছে। আগে পরে মানুষজন চলে গেছে, বা যেহেতু ঈদের ছুটিটা এবার বেশ আগের থেকে শুরু হয়েছে, যে কারণে মানুষ আস্তে আস্তে যাচ্ছে বা যাবে। সর্বোচ্চ গতিসীমা 80। এই পদ্মা সেতুটা নিয়ে কত কাহিনী না হয়েছে, মোটরসাইকেল উঠতে পারবে না, মোটরসাইকেল উঠতে পারলেও গতি এরকম থাকবে, এই সেই হ্যান ত্যান। সেতু হওয়ার পরে সবথেকে বেশি ক্ষতি হয়েছে নদীটারই। দেখেন নদীটাই একদম মরে গেছে। আসলে যেই নদীতে বড় সেতু হবে সেই নদীর ধ্বংস হয়ে যাবে। তবে সেতু হয় সবথেকে বেশি উপকার আমাদেরই হয়েছে, যারা এই ঢাকা থেকে দক্ষিণ অঞ্চলের দিকে যাতায়াত করবে তাদের জন্য এই পদ্মা সেতুটা একটা ব্লেসিং করতেছে। ওনার কাছে জিজ্ঞাসা করে যে সেতুতে এখন দাঁড়াইতে দেয় কিনা, আগে তো এখানে দাঁড়াইতে দিত না। আচ্ছা সেতুর উপরে এখন দাঁড়ানো যাবে? সেতুর উপরে কি এখন দাঁড়াইতে দেয়? দাঁড়ানো নিষেধ? দাঁড়ায় একটা ছবি তোলা যাবে না? ও উপর এখানে সিসি ক্যামেরা আছে? উনি আমার ভয় দেখাই দিল এখানে সিসি ক্যামেরা আছে, কিন্তু সিসি ক্যামেরা কোথায় আছে সেটাই আমি বুঝতেছি না। ও আছে তো, এই যে সামনে, এই তো সিসি ক্যামেরা। তাহলে আমি যদি ক্যামেরা একটু বাইরে হয়ে দাঁড়াই, যাই হোক দাঁড়ানোর আর দরকার নাই, কারণ ছবিটা আমার তুলে দেবে কে? সেতুতে সিসি ক্যামেরা আছে, জানি না সে ক্যামেরাগুলো অ্যাক্টিভ কিনা। ওই যে সিসি ক্যামেরা। বাই বাই বাই। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 2:30। আশা করি ইফতারের আগে আগেই খুলনা পৌঁছা যেতে পারবো, বাদ বাকি আল্লাহ ভরসা। বাম দিকে গেলে বরিশাল, সোজা গেলে খুলনা আর ফরিদপুর, তার মানে ভাঙা মোড়ে চলে আসছি। আর ঘড়িতে সময় হচ্ছে 2:58, 3টা বাজে।
জোহরের নামাজ এখনো আদায় করার সুযোগ পাই নাই, এখন জোহরের নামাজটা আদায় করব। আর আমি যতক্ষণ জোহরের নামাজ আদায় করি ততক্ষণে আপনারা একটু উপর থেকে দেখেন তো ভাঙা মোড়টা দেখতে কিরকম দেখায়। I need all the wins, yeah. Ain't no L's, I gotta get a no call to quits, yeah. Gotta keep on moving no matter how hard it gets, yeah. Better move out the way, cause I'm coming with harder hits. My head is as hard as a brick, but I'm harder than all of this. You better move, you might get knocked out, knocked out. You better move, you might get knocked out, knocked out. You better move, you might get knocked out, knocked out. You better move, you might get knocked out, knocked out. My heart on my sleeve, stress, shit on my greed. That's how I get it, success ain't no giving. Some days I don't eat, I don't sleep. When I'm focused, I'm dangerous. They don't want it when I'm anxious. Ain't no limit till I tank. I'm running on fumes. The opposition don't amaze. The roads racing through the pavement. Get your hands out of my bag. I know that's because I've been in it. I don't need to brag. I guess that's what happens when you taking care of your business. Plus a family, you do the math. I'm out of my pocket. ঘড়িতে সময় যখন বিকাল 4টা তখন আমরা ভাটিয়াপাড়া সেতুতে জোহর নামাজ পড়ে একটু রেস্ট নিচ্ছিলাম। খুব ক্লান্ত লাগতেছে আর মাঝখান দিয়ে সূর্যের তাপটা একটু কম ছিল, কিন্তু এখন আবার মনে হচ্ছে সূর্য মামা তার ফুল শক্তি প্রয়োগ করে দিছে। যদিও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে বাতাস আছে, বাতাসে স্বস্তি লাগতেছে, তবে আরেকটা সমস্যা হচ্ছে অতিরিক্ত বাতাসের কারণে কিন্তু আবার পানির তৃষ্ণাটাও বেড়ে যাচ্ছে। হেলমেট পরে বাইক চালানো যাচ্ছে না, গরম লাগতেছে। হেলমেট খুললে বাতাস লাগতেছে, এটা ঠিক আছে, কিন্তু বাইরে ভাই বাতাসের সাথে সাথে কিন্তু ঠোঁট মুখও শুকায় আসতেছে বাতাসে। যাই হোক, ভাটিয়াপাড়া চলে আসছি আর ইফতারের মোটামুটি এখনও 2 ঘন্টা সময়ের বেশি বাকি আছে। দেখা যাক আল্লাহ ভরসা কতটুকু সময় কভার করতে পারি। চেষ্টা করব এই 2 ঘন্টার মধ্যে বাসায় পৌঁছানোর জন্য। বাসায় পৌঁছাতে না পারলেও অ্যাটলিস্ট খুলনা ঢুকে যাব ইনশাল্লাহ। এখন হচ্ছে মোলারহাট পার হয়ে একটা পেট্রোল পাম্পের এখানে দাঁড়াইছি। যেহেতু রমজান মাস সেহেতু পানি খাওয়ারও সুযোগ নেই, কোনো কিছু খাওয়ারও সুযোগ নেই, তাই এখানে একটু দাঁড়িয়ে রেস্ট নিতেছি। ভাঙাতে লাস্ট ব্রেক দিয়েছিলাম, এরপরে কোথাও দাঁড়াই নাই, আর ডিরেক্ট মোলারহাট পার হয়ে এখানে তো দাঁড়াইছি। আর এই যে আমার বাইক N160-তে আমি আরেকটা গিয়ার মিস করতেছি। যদি বাইকটা ইন্ডিয়ান না হয়ে চাইনিজ হইতো বা ইন্দোনেশিয়ান হতো তাহলে নিশ্চিত এই বাইকে 6টা গিয়ারই থাকতো। ইন্ডিয়ান বাইকগুলোতে যে কেন তারা 5টার উপরে গিয়ার দেয় না সেটা আমার মাথায় আসতেছে না। আর প্রচণ্ড পরিমাণে কান ব্যথা করতেছে। এটার কারণটা হচ্ছে রাস্তায় এত পরিমাণে রোদ ছিল, এই কারণে সানগ্লাস পরে বাইক চালাইছে, এখন কানটা ব্যথা করতেছে। এখানে আর 2-3 মিনিট দাঁড়াবো, এরপরে একদম ডিরেক্ট বাসায় চলে যাব। ফাইনালি রূপসা সেতুতে চলে আসছি আলহামদুলিল্লাহ। তার মানে খুলনা চলে আসছি, খান জাহান আলী সেতু। চাইছিলাম এখানে ড্রোন ফ্লাই করব, কিন্তু এখানে যদি এখন ড্রোন ফ্লাই করতে যাই তাহলে আর আমার বাসায় যে ইফতার করাটা হবে না। তাই দেখি যাওয়ার সময় যদি সুযোগ পাই তাহলে যাওয়ার দিনে এখানে ড্রোন ফ্লাই করব। কারণ যেহেতু ইফতারের আগে আগে আসছি, বাসায় যে সবার সাথে ইফতার করাটা অনেক জরুরি। আমি চিন্তাও করি নাই যে এত আগে আগে বাসায় পৌঁছাইতে পারবো। আলহামদুলিল্লাহ, মানে 1:30টার সময় ঢাকা থেকে স্টার্ট করছি। ঢাকা থেকে যখন বেরও হয়েছি তখনও অলমোস্ট 2:30টার মতো বাজছে। ঢাকা থেকে বের হইতে একটু সময় লাগছে। আমাদের নীলক্ষেত, পলাশী, তারপরে চাঙ্কারপুলের এখানে বিশাল বড় জ্যাম ছিল। 2:30টার সময় ঢাকা থেকে বের হয়ে 6টার মধ্যে ইনশাল্লাহ বাসায় পৌঁছে যেতেছি। ঘুরতে ঘুরতে ইফতারের আগ মুহূর্তে, মানে ঠিক ইফতার শুরু হওয়ার 5-7 মিনিট আগেই বাসায় চলে আসছি। আর এবারের বাইক জার্নিটা খুব মানে অন্যরকম লাগছে আমার কাছে, কারণ রাস্তায় কোনো জায়গায় আটকাইতে হয় না, কোথাও দাঁড়াইতে হয় নাই, আর সময় কীরকম যেন পার হয়ে গেছে। এই যে সোয়াদও চলে আসছে, তারা আগে আগে নানা বাড়ি দাদা বাড়িতে চলে আসছিল। কি বাবাকে ছেড়ে আগে আগে চলে আসছো? কেমন লাগছে এখানে এসে? হ্যাঁ, তোমার অফিস থেকে যে ছুটি দেয় না, তুমিও তো আসো না, তো কি করবো? তাই আমি আর মামু মিলে চলে আসছি। ও বাবার অফিস থেকে ছুটি দেয় না, এই জন্য সুয়াদরা আগে আগে চলে আসছে।
যাই হোক, সমস্যা নাই, এখন আমরা সবাই এক জায়গায় হয়ে গেছি আর সবাই একসাথেই ঈদ উল ফিতর পালন করব। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আপনাদের বাড়িতে যাত্রা অবশ্যই নিরাপদ হোক। ঈদ মোবারক।